ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব ১৯। সূর্য তার নরম সোনালি আঙুল দিয়ে ছড়িয়ে আছে আকাশে, তবে সেই আলোর তাপ পাহাড়ের ভিতরে পৌঁছায় না। শুধু তার আলো জানালার ফাঁক গলে ঘরের মেঝেতে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছে। চারিদিকে এক নির্জন অথচ মায়াময় সকাল। পাখিদের কিচিরমিচির, দূরের গাছের পাতায় শিশিরের ঝিকিমিকি, সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন জীবনের গান গাইছে। অথচ এই সুন্দর সকালের মাঝেও অর্ষার হৃদয় জুড়ে ঘন এক অন্ধকার। সে জানালার পাশে নিজের ছোট রকিং চেয়ারে বসে আছে, দুহাত নিজের কোলের ওপর রাখা, চোখ দুটি স্থির বাইরের দিগন্তে। এই সকালের সৌন্দর্য তার অন্তর্জগৎকে ছুঁতে পারছে না, কারণ তার ভিতরে চলছে এক তীব্র ঝড়। নিজের মনে ভাবছে, কি হয়ে গেল আমার সাথে? আমার তো স্বপ্ন ছিল একদম অন্যরকম, নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসা থাকবে এমন কাউকে নিয়ে। অথচ আমার জীবনে তো এক রূপকথাই বদলে হয়ে গেল। এক অদ্ভুত জাদুর দুঃস্বপ্ন। এক জিন। হ্যাঁ, আমি এক জিনকে বিয়ে করেছি। এটা কি কখনো সম্ভব ছিল ভাবা? তার চোখ ধীরে ধীরে ছলছল করে ওঠে, কিন্তু সে কাঁদে না। সে আরও ভাবে, বিয়ে তো হয়ে গেল, সব কিছুর সীমারেখা পার করে, এখন তো সে আমার স্বামী। আমি কি মেনে নেব এই সম্পর্কটাকে? আমি কি সত্যিই তাকে ভালোবাসি? আমার অনুভূতিগুলো কেন এত এলোমেলো লাগছে? কখনো মনে হয় আমি তার দিকে টানছি, আবার কখনো মনে হয় না, সে আমার কেউ না। সে চোখ বন্ধ করে একদৃষ্টিতে মনে করতে চেষ্টা করে ওয়াসফানের সেই কথাগুলো। একবার যদি কোনো মেয়েকে আমি আমার ভাবি, তবে সে চিরকাল আমার। এখন থেকে আমি তোমার স্বামী, আমার পুরো অধিকার আছে তোমার ওপর। এই কথাগুলোই যেন এখন বারবার অর্ষার অন্তরে ধাক্কা দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সে মনে মনে বলে ওঠে, ওয়াসফান তো ঠিকই বলেছে, আমরা মুসলিম মেয়েরা একবার বিয়ে হলে সেই সম্পর্কটাকেই মানি, যেটাই হোক না কেন। আমি কি তাহলে সত্যিই তার স্ত্রী হয়ে উঠব? আমি কি তাকে স্বামী হিসেবে মেনে নিতে পারি? তার বুকের মাঝে গভীর একটা দ্বন্দ্ব শুরু হয়। বিয়ের বন্ধন, সামাজিক দায়বদ্ধতা, আত্মসম্মান আর আবেগ, সবকিছু মিলেমিশে এখন অর্ষার হৃদয় এক অদৃশ্য ভারে নুয়ে পড়েছে। একদিকে ভয়, অন্যদিকে অজানা এক মুগ্ধতা, আর মাঝখানে দাঁড়িয়ে এক দিশেহারা অর্ষা। ভাবনার মাঝে হঠাৎ করেই এক অদ্ভুত ব্যথা টের পেল সে। পেটের নিচে ধীরে ধীরে জ্বালা করে ওঠা চিনচিনে যন্ত্রণা। প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি, তবে কয়েক মুহূর্তের মধ্যেই সব স্পষ্ট হয়ে যায়। তার দেহের অভ্যন্তর থেকে যে সংকেত আসছিল, তা ছিল পুরনো পরিচিত এক বাস্তবতার। হ্যাঁ, এটা তার প্রতি মাসের ব্যথা। আগের মাসে অনিয়মের কারণে তা হয়নি, তাই এবার যন্ত্রণা যেন দ্বিগুণ হয়ে উঠেছে। অর্ষার মন ছটফট করতে লাগলো। এখন সে কি করবে? এখানে তো কেউ তার মতো না। কেউ বুঝবে না এই শারীরিক বাস্তবতা। এই রাজ্যে কেউ নেই যাকে নির্দ্বিধায় বলা যায়। না কোনো বন্ধু, না কোনো স্নেহভাজন। একজন ছিল ইসাবেলা, কিন্তু সেও তো রাজ্যে নেই এখন। ব্যথা ক্রমশ বেড়ে চলছিল। সে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শরীরটা কুঁচকে আসছিল যন্ত্রণায়। এমন সময় ঘরের পাশ দিয়ে এক দাসী যাচ্ছিল। অর্ষা কষ্টে গলা তুলে ডাকলো তাকে। শোনো, আমার আমার পিরিয়ড হয়েছে। তুমি কি একটু ন্যাপকিনের ব্যবস্থা করে দিতে পারবে? কথাগুলো বলেই সে চোখ মুছল। যন্ত্রণার মাঝে একটুখানি আশার আলো খুঁজছিল মেয়েটি, কিন্তু দাসী তার দিকে কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মনে হলো সে যেন একেবারেই কিছু বোঝেনি, আর বোঝার কথাও না। এই রাজ্যে তো সবাই জিন আর পরী। এদের শরীরে মানবের মতো ঋতুচক্র চলে না। এদের জীবনে নেই সেরকম কোনো বাস্তবতা। দাসী এক অদ্ভুত অস্বস্তিতে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়, যেন কোনো অপারগতা বোঝাতে না পেরে মুখ লুকাতে চায়। আর অর্ষা, সে একা পড়ে থাকে ওই বিশাল শূন্য বিছানায়। দুই হাঁটু ভাঁজ করে বুকের দিকে টেনে নিয়ে পেট চেপে ধরে। মুখে চাপা কান্নার শব্দ, চোখে অবিরল জল। যন্ত্রণা শুধু শরীরের না, মানসিক এক ঘোর অন্ধকারে ডুবে যাচ্ছিল সে। এত এত জাঁকজমকের মাঝে, এত অলৌকিক শক্তির মধ্যে, একজন সাধারণ মানবী হয়ে তার এই নিঃসঙ্গতা যেন আরো তীক্ষ্ণ হয়ে উঠছিল। চোখের কোণায় জল, বুকের গভীরে চাপা আর্তনাদ। অর্ষা শুধু মনে মনে বলে, আমি কাকে বলবো? এই রাজ্যে কেউ কি আছো যে একটু আমাকে বুঝবে? ঘরের এক কোণে রাখা জলপাত্রের পাশে সেই অদ্ভুত নীরবতা, যেন রাজ্যের সব শব্দ, সব আলো নিঃশব্দে দেখে যাচ্ছে তার এই একাকী লড়াই। অর্ষার রুম থেকে বের হওয়ার পরে দাসী ওয়াসফানের রুমের সামনে দিয়েই যাচ্ছিল।
তাকে যেতে দেখে দূরের বারান্দায় দাঁড়িয়ে থাকা ওয়াসফানের চোখ চেপে আসে। ঠোঁটের কোণে টান, চোখে রহস্যের ছায়া, কিন্তু তার চেয়েও বেশি এক অদ্ভুত উদ্বেগ। সে দাসীকে ডাক দেয়, এই যে শোনো, যাও অর্ষার কক্ষে গিয়ে বলো বাদশাহ ডাকছেন তাকে। ওয়াসফানের নির্দেশে দাসী নিচু মাথায় সম্মান জানিয়ে বলে ওঠে, বাদশাহ, আমি সেখান থেকে আসছি। তিনি পেট চেপে কাঁদছিলেন, আমাকে কিছু আনতে বলেছিলেন, কিন্তু আমি কিছুই বুঝিনি, আমি অন্যদের ডাকতে যাচ্ছিলাম। কাঁদছে, এই একটিমাত্র শব্দ যেন বজ্রঘাতের মতো নেমে আসে ওয়াসফানের ওপর। তার হৃদয়ের গভীরে যেন কোথাও কেঁপে ওঠে অব্যক্ত যন্ত্রণা। আগুন জ্বলে ওঠে চোখে। মুহূর্তেই একটু দেরি না করে সামনে এগিয়ে যায় সে। রাজসিক অথচ ব্যাকুল ভঙ্গিতে হাঁটার শব্দ যেন কেঁপে ওঠে করিডোরের বাতাস। দাসী কিছু বলার সুযোগ পায় না, শুধু শুনতে পায় ওয়াসফানের একমাত্র নির্দেশ, তুমি যাও, আমি দেখছি কি হয়েছে। এই বাক্যেই লুকিয়ে আছে হাজারো আবেগ, অধিকার আর এক দহনকাতর ভালোবাসার গোপন আগুন। ওয়াসফান ধীরে ধীরে অর্ষার কক্ষে প্রবেশ করল। ঘরের আবছা আলোয় তার চোখে ধরা পড়ল বিছানায় শুয়ে থাকা মেয়েটির কাঁপতে থাকা শরীর। ফর্সা মুখটা যেন লাল হয়ে উঠেছে কান্নায়। দুই হাতে পেট চেপে ধরে যন্ত্রণায় কুঁকড়ে আছে সে। চোখে অশ্রু, ঠোঁটে নিঃশব্দ আর্তনাদ। ওয়াসফান মুহূর্তেই ছুটে গেল অর্ষার পাশে। গম্ভীর মুখে ঝুঁকে পড়ে আলতো করে তার মাথাটা নিজের কোলের কাছে তুলে ধরল। তারপর দুহাত গালে জমে থাকা অশ্রু মুছে দিতে দিতে গভীর এক স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে জান, কাঁদছো কেন? ওয়াসফানের ছোঁয়ায় অর্ষা যেন একটু চমকে উঠল। চোখ তুলে তাকাতেই লজ্জায় গালটা লাল হয়ে উঠল তার। সে কিছুটা শরীর সরিয়ে নিতে চাইল, তবে পেটের যন্ত্রণা তাকে আর ততটুকু নড়তে দিল না। ব্যথায় মুখটা তীব্র কষ্টে কুঁচকে উঠল। পেটের ওপর হাত রাখতেই সেই ব্যথা যেন দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ল সমস্ত দেহে। ওয়াসফান তার অবস্থা দেখে আরো কাছে চলে এলো, গভীর উদ্বেগে বলল, পেটে ব্যথা? জান, তুমি চিন্তা করো না, আমি আছি, আমি ঠিক করে দিচ্ছি এখনই। বলেই সেই ডান হাতটা অর্ষার পেটে নিয়ে যেতে চাইলে তার আঙুল থেকে হালকা সোনালি আভা জ্বলজ্বল করতে লাগলো, এক রহস্যময় জাদুশক্তির প্রস্তুতি। কিন্তু ঠিক তখনই অর্ষা হঠাৎ ভয় আর কষ্টে মিশে যাওয়া এক চিৎকারে বলে উঠল, না, করবেন না, এটা এটা সাধারণ ব্যথা না, প্লিজ আপনি কিছু করবেন না। ওয়াসফান স্তব্ধ হয়ে গেল, হাতটা থেমে গেল মাঝপথেই। তার সোনালি আলো নিভে গেল, তার চোখে ধরা পড়ল এক গভীর উদ্বেগ, এক অসহায়তা। এরপর ওয়াসফান ভ্রু কুঁচকে অর্ষার দিকে তাকিয়ে বলে, কি বলছো তুমি? ব্যথা আবার সাধারণ আর অসাধারণ হয় নাকি? তার কণ্ঠে বিরক্তি আর অধৈর্যতা, যেন এই ব্যথা বিষয়টা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আচ্ছা চলো, হঠাৎই সিদ্ধান্ত নেয় সে, তোমাকে এখনই রাজবৈদ্যের কাছে নিয়ে যাই। একটু সময় নষ্ট না করে, কোনো অনুমতির তোয়াক্কা না করে ওয়াসফান এক ঝটকায় অর্ষাকে কোলে তুলে নেয়। অর্ষা হতবাক, কিন্তু হঠাৎই ওয়াসফানের হাত ছুঁয়ে যায় অর্ষার পায়ের নিচে। আর সেই মুহূর্তেই তার আঙুলে রক্ত লেগে যায়। গা শিউরে ওঠা এক ধাক্কায় সে থমকে দাঁড়ায়। তার চোখ ছানা বড়া, রক্তমাখা আঙুলের দিকে তাকিয়ে ক্রমেই তার দৃষ্টিতে ছায়া নামে। এই রক্ত কেন? গর্জে ওঠে সে, চোখ লাল, নিঃশ্বাস গরম। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ওয়াসফান দরজার দিকে পা বাড়ায়। তার চোখে এখন আর কৌতূহল নেই, আছে ভয়ানক এক উন্মত্ততা। সে বেরিয়ে যাবে, নিয়ে যাবে অর্ষাকে যেভাবেই হোক। কিন্তু ঠিক তখনই, প্লিজ, প্লিজ থামুন, হঠাৎ চিৎকার করে ওঠে অর্ষা ভয়ের সুর কণ্ঠে। আমি বলছি কি হয়েছে, প্লিজ কোথাও যাবেন না। অর্ষার চোখে জল, তার ঠোঁট কাঁপছে। সেই নিরীহ নিঃসঙ্গ কণ্ঠস্বরটা যেন এক তীব্র আকুতি হয়ে বাতাসে ভেসে ওঠে। ওয়াসফান থেমে যায়, দরজার কাছে দাঁড়িয়ে অর্ষা মুখে তাকায়। অর্ষা একটু কাঁপা কাঁপা হাতে ওয়াসফানের জামার আঁচল ধরে। ধীরে কাছে গিয়ে মুখটা একটু সামনে এনে কানের কাছে মুখ নত করে ফিসফিস করে, এই ব্যথাটা, পেটে ব্যথা, এটা মেয়েদের হয়। ওয়াসফান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে, অর্ষার কথা শুনছে। প্রতিটি মাসেই হয়, এটা মানুষ মেয়েদের হয়। তার কণ্ঠটা নরম, যেন একটু শুদ্ধতা মেশানো লজ্জা। আর এটা কেন হয় সেটা বুঝবে, এটা শরীরের একটা নিয়ম, আর এটা কাউকে বলা যায় না। তার চোখে সেই কথার গভীরতা। আমি তাই বলিনি কিছু, কারণ এটা বলা যায় না। আবেগে গলা ভারী হয়ে আসে। এই সময় মেয়েদের কিছু দরকার হয়, গরম জল, আরামদায়ক কাপড়, ন্যাপকিন, একটু ঘুম, নরম খাবার আর শান্তি। তার চোখ নামানো কণ্ঠ স্বচ্ছ লজ্জায় আচ্ছন্ন। এক মুহূর্তের নীরবতা।
ওয়াসফান ধীরে পেছনে ফিরে তাকায়। তার চোখে যেন প্রথমবার কোনো কিছুর উপলব্ধি জন্ম নেয়। সে তাকিয়ে থাকে অর্ষার দিকে, আর কিছু না বলেই। এরপর ধীরে ধীরে তাকে বিছানায় শুয়ে দেয় আর বলে, তুমি থাকো, আমি আসছি এখনই। এরপর সে চলে যায় নিজের রুমে, যেখানে গিয়ে গুগলে সব জেনে নেয় আর এরপর সেই অনুযায়ী সব আনিয়ে নেয়। এরপর আবার ফিরে আসে অর্ষার রুমে। তারপর এক হাত দিয়ে অর্ষাকে আবারও কোলে তুলে নেয় ধীরে ধীরে, যেন অর্ষা কাচের পুতুল। কোনো কথা বলে না, শুধু হাঁটতে থাকে ওয়াশরুমের দিকে। দরজার সামনে এসে থেমে যায়। তারপর তার হাতে সব কিছু তুলে দিয়ে বলে, তুমি চেঞ্জ করে এসো, আমি বাইরে আছি। তার কণ্ঠে নেই কোনো আদেশ, নেই কোনো ব্যঙ্গ, শুধু এক অদ্ভুত কোমলতা। অর্ষা মাথা নত করে কিছু বলে না, সে ধীরে ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াসফান ফিরে আসে ঘরে, তার চোখ পড়ে বিছানার দিকে। সাদা চাদরে রক্তের দাগ, দাগ নয়, যেন একটি চরম সংকেত যা তাকে নাড়িয়ে দিয়েছে ভেতর থেকে। একটুও সময় নষ্ট না করে নিজের হাতেই সেই চাদরটা তুলে নেয়। আঁচলে রক্ত লেগে যায়, তবু থামে না। কোনো দাসীকে ডাকে না, কারো সাহায্য নেয় না। নিজের হাঁটুয় গেড়ে বসে, নিজের হাতে একটা নতুন বিছানার চাদর বিছিয়ে দেয় বিছানায়। ঝাঁঝালো রাজসিক সুগন্ধি, মোলায়েম তুলার চাদর, ঘর ভর্তি নীরবতা। আর মনে মনে যেন কেউ বলে ওঠে, কি আজব! যে বাদশার জুতা পরানোর জন্য 10 জন দাসী সারি দিয়ে দাঁড়িয়ে থাকে, সে আজ নিজে বিছানার চাদর বদলাচ্ছে। রাজসিংহাসনের মতো জীবনে আজ প্রথমবার একজন মেয়ে তার অহংকারের ভিত নাড়িয়ে দিয়ে গেছে। ওয়াশরুমের দরজা খুলে যায় ধীরে। অর্ষা বেরিয়ে আসে, নরম কাপড় পরা, চোখে এখনো অস্বস্তি, পায়ে হালকা কাঁপুনি। সে ঠিকঠাক হাঁটতে পারছে না। আর সেই মুহূর্তেই ওয়াসফান আবার কাছে এসে দাঁড়ায়। কোনো কিছু না বলেই সে আবারও অর্ষাকে কোলে তুলে নেয়, যেন এটা এখন তার স্বাভাবিক দায়িত্ব। ধীরে ধীরে এনে বিছানায় বসায়। তার চোখে কোনো বিরক্তি নেই, আছে অদ্ভুত এক নরমতা। তারপর পাশে রাখা কাপ থেকে একটি ওষুধ নিয়ে আসে, নরম কণ্ঠে বলে, এটা খাও, ব্যথা একটু কমবে। অর্ষা মুখ তুলে চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখে দ্বিধা, মুখে অল্প অসহায়তা, তবু সে ওষুধ খেয়ে নেয়। ওয়াসফান ধীরে ওকে শুয়ে দেয় বিছানায়, চাদর টেনে দেয় কোমর অবধি, আর হাত রাখে কপালে। কিন্তু পেটের ব্যথা কমছে না। অর্ষা কুঁকড়ে যাচ্ছে, পেট চেপে এপাশ ওপাশ করছে। তার কণ্ঠে শব্দ নেই, তবু যন্ত্রণার ছায়া ছড়িয়ে আছে তার মুখ জুড়ে। ওয়াসফান বসে থাকে কিছুক্ষণ চুপচাপ। তার চোখ ধীরে ধীরে গাঢ় হয়, গভীর হয়। হঠাৎ সে একটু নত হয়, আর তার ঠোঁট ধীরে ধীরে ডুবিয়ে দেয় অর্ষার ঠোঁটের ভাঁজে। তীব্র, গভীর, সন্মোহনী এক চুমো। অর্ষা প্রথমে চমকে ওঠে, তবু ধীরে ধীরে তার শরীর ঢিলেঢালা হয়ে আসে। তাকে ছুঁয়ে যায় এক ধরনের অন্য মনোযোগ। ঠিক সেই ফাঁকে ওয়াসমান তার চোখ বন্ধ করে কিছু মন্ত্র উচ্চারণ করে মনে মনে। তার ঠোঁট এখনো অর্ষার ঠোঁটের ভাঁজে ডুবানো। তার হাত এগিয়ে যায় অর্ষার পেটের দিকে, ধীরে রাখে সেখানে। তার হাত থেকে বের হয় এক হালকা উজ্জ্বল আলো। উষ্ণতা ছড়িয়ে পড়ে অর্ষার ভেতর, এক মায়াবী শক্তি, এক ধরনের জাদু। অর্ষার দম বন্ধ হয়ে আসছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন ধীরে ধীরে তার শরীর শান্ত হতে থাকে। ব্যথা যেন গলে যাচ্ছে সেই স্পর্শে। চোখের কোণে জল, কিন্তু এবার সেটা যন্ত্রণার না, স্বস্তির। সে ধীরে চোখ বন্ধ করে নেয়। ওয়াসফান এবার তার ঠোঁট ছেড়ে দেয়। অর্ষা যখন একটু শান্ত হয়ে আসে, তখন ওয়াসফান ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে। তার চোখে এক ধরনের স্থিরতা। সে পাশ ফিরে অর্ষার দিকে তাকিয়ে চুপচাপ এক মুহূর্ত, তারপর নরম কণ্ঠে বলে, এবার আমার কাছে আয়। অর্ষা কিছু বলার আগেই ওয়াসফান তার কোমরে হাত রেখে ধীরে টেনে নেয় তাকে নিজের বুকের ওপর। অর্ষা চমকে ওঠে, কিন্তু প্রতিবাদ করে না। তার মাথাটা এখন ওয়াসফানের শক্ত উষ্ণ বুকে। ওয়াসমানের হাত উঠে তার চুলে ধীরে ধীরে বুলিয়ে দিতে থাকে। তার গলায় এক শীতল অথচ আশ্বাসময় কণ্ঠ, এবার দেখবে ব্যথা পুরোপুরি চলে যাবে। অর্ষা চোখ তুলে চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে থাকে একটানা। ওয়াসফান চোখ বন্ধ করে আসে, তবু তার চেহারার এক অপার্থিব আকর্ষণ, কপালের রেখা, গালের গঠন, পাতলা ঠোঁটের রেখা, সব মিলিয়ে যেন কোনো ভিন জগতের শিল্পকর্ম। একটা জিন হয়েও এত সুদর্শন। অর্ষা মনে মনে ভাবে, এমন একটা মানুষ, না জিন, যে আমার পেট ব্যথা দূর করতে মরিয়া হয়ে যায়, নিজের হাতে বিছানা গুছিয়ে দেয়, আমাকে আগলে রাখে এমন করে। এই লোকের প্রেমে না পড়ে পারা যাবে? অর্ষা হারিয়ে যায় সেই মুখের প্রতিটি ভাঁজে। ভাবনায় ঠিক তখনই ওয়াসফানের ঠোঁট নাড়তে শুরু করে। চোখ এখনো বন্ধ, তবু কথা ঠিকঠাক এসে পড়ে,
আমাকে দেখার সময় অনেক পাবে লিটল মনস্টার। আমি তো এখন পুরোপুরি তোমার। শুধু আমাকেই না, আমার আরও অনেক কিছু দেখার সুযোগ পাবে। তবে এখন ঘুমাও। সেই কণ্ঠে এক অদ্ভুত কৌতুক, এক ধরনের অধিকার। অর্ষার মুখ তেতে ওঠে লজ্জায়, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয় সে। মনে মনে নিজেই নিজেকে বলে, উফ, অসভ্য লোক, সবসময় বাজে কথা থাকে মুখে। তবু তার ঠোঁটের কোণে একটা অজান্ত হাসি খেলে যায়। হয়তো সে নিজেও বুঝতে পারছে এই লোকটার অসভ্যতাই আজ তাকে সবচেয়ে বেশি নিরাপদ অনুভব করাচ্ছে। অর্ষা ধীরে ধীরে ঘুমিয়ে যায়। এই দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে দেখছে কোনো এক ছায়া। প্রায় 3 থেকে 4 ঘন্টা একটানা ঘুমিয়েছিল অর্ষা। সেই দীর্ঘ যন্ত্রণার পর শরীরটা কিছুটা হালকা, মনটা কিছুটা স্থির। ধীরে ধীরে তার চোখ খুলে যায়। একটা নরম আলো ছুঁয়ে পড়ছে পর্দার ফাঁক গলে, আর তখনই সে টের পায় সে এখনো ওয়াসফানের বুকেই শুয়ে আছে। হতভম্ব হয়ে ওঠে অর্ষা। তবে পরক্ষণেই দৃষ্টি পড়ে ওয়াসফানের চোখে। ওয়াসফান এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। চোখে ঘুম নেই, ক্লান্তিও নেই, শুধু নিঃশব্দ চাওয়া। অর্ষা চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু ওয়াসফান ধীরে তার কপালে একটা গভীর চুমু খায়। ঘুম কেমন হলো? তার কণ্ঠে ভোরের মতো নরমতা। ব্যথা কি এখনো আছে? অর্ষা ধীরে ধীরে উঠে বসে, চুলগুলো একটু ঠিক করে নেয়। তার কণ্ঠ ঘুম জড়ানো। না, নেই এখন। ওয়াসফান মাথায় হাত রাখে, ধীরে বুলিয়ে দিয়ে বলে, ভালো, এখন তুমি ফ্রেশ হয়ে এসো, আমি দাসীকে বলছি খাবার দিয়ে যাবে। তার কণ্ঠে এখন দায়িত্ব, তার দৃষ্টিতে এক ধরনের স্বাভাবিক অধিকার। অর্ষা চুপচাপ মাথা নাড়ায়, হয়তো কিছু বলার ছিল, কিন্তু সে কিছু না বলেই ধীরে বিছানা থেকে উঠে পড়ে। ওয়াসফান তখনও তাকিয়ে থাকে তার দিকে। চোখে সেই একই প্রশ্নহীন বন্ধন, যেটা অর্ষা না চাইলেও অনুভব করে। দিনভর অর্ষার ঘরে ছায়ার মতো সঙ্গী হয়ে আছে ওয়াসফান। তার উপস্থিতি নিঃশব্দে রাজসভার চেয়েও ভারী। আলতো করে ওষুধ দেওয়া, সময় মতো পানি এগিয়ে ধরা, কখনো চুপ করে বসে থাকা। ওয়াসফানের প্রতিটি আচরণে অদ্ভুত এক যত্ন, কিন্তু তার ভেতরেই লুকিয়ে আছে জ্বলন্ত আগুন। অর্ষা অনেকবার অনুরোধ করেছে, মুখে বিরক্তি চাপিয়ে, আমি এখন একদম ঠিক আছি, আপনি নিজের রুমে যান, কেউ দেখলে কি ভাববে। ওয়াসফান চুপ করেছিল কিছুক্ষণ, তারপর ধীরে মুখ তোলে। চোখে অন্ধকার মেঘ জমে। এই সাম্রাজ্য আমার। তার কণ্ঠ হিম, চোখ আগুন। এই প্রাসাদ, এই দেওয়াল, এই বাতাস, সব আমার শাসনে চলে। এখানে কে কী ভাববে সেটা ঠিক করার একমাত্র অধিকার আমার। আমার অনুমতি ছাড়া কেউ কিছু ভাবার সাহসও করবে না। সে একটু থামে। তার ঠোঁটে হালকা বাঁকা হাসি, কিন্তু সেই হাসির নিচে ভয়াবহ বিষ। আর তোকে নিয়ে কিছু ভাবার সাহস যদি কেউ মনে আনে, তাহলে তার কলিজাটা ছিঁড়ে হাতে তুলে নেব আমি। বর্ষা তাকিয়ে থাকে চুপ করে। ঠিক তখনই ওয়াসফান ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখ ঠান্ডা, কিন্তু ভেতরে জ্বলছে দাবানল। এক পা দুপা, তারপর হঠাৎ এক ঝটকায় অর্ষাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে, এতটা জোরে যেন তাকে শরীরের ভিতর ঢুকিয়ে ফেলবে। অর্ষা গা ছোড়ার চেষ্টা করে, কিন্তু তার শক্তি না আছে, না সাহস। ওয়াসফান তখন কানের কাছে ঠান্ডা ভয়ানক কণ্ঠে ফিসফিসিয়ে বলে, আর কখনো, আর কোনো দিন আমার থেকে দূরে যাওয়ার কথা মুখে আনবি না, বা এই ছোট্ট মাথায় ভাবিসও না। না হলে। তার হাত উঠে আসে অর্ষার মুখে, আঙুল দিয়ে ঠোঁট ছুঁয়ে ধীরে বলে, তোর ভাবার জন্য মাথাটা আর বলার জন্য ঠোঁটটা, দুটোই আর থাকবে না, বোঝা গেছিস? অর্ষা শিউরে ওঠে, তার চোখে জল আসতে চায়। তবু সে কেমন চুপ। তবে ভয় পেয়ে নয়, কারণ সে কখনো ভয় পায় না। ভালোবাসায় তার অনুভূতিগুলো সব আবার এলোমেলো হয়ে যাচ্ছে। এই লোকটাকে ভালোবাসতে বাধ্য করছে ধীরে ধীরে। ওয়াসমান তখনও শক্ত করে ধরে আছে তাকে। একটা নিঃশ্বাস ফেলে বলে, তুই এখন শুধু আমার, তুই ভাবিস না, এই তুই অনুভব করিস, তোর সব কিছু এখন আমার ছায়ার নিচে চিরদিনের জন্য। করিডরটা যেন আজ একটু বেশি নীরব। দেওয়ালের উপরে টাঙানো পুরনো ঝাড়বাতিগুলোর ম্লান আলোয় অর্ষার ছায়া দীর্ঘ হয়ে টেনে নিয়ে যাচ্ছে তার সঙ্গীহীন পদচিহ্ন। পাথরের মেঝেতে তার নরম পায়ের আঘাতগুলো নিঃশব্দ হলেও বুকের ভেতর যে গুমোট এক ভাব, তা যেন পুরো পথটাকে ভারী করে তুলেছে। হাতে ধরা ছিল না কোনো নির্দেশপত্র, মুখেও ছিল না কোনো প্রয়োজনীয় বার্তা। শুধু কয়েক মুহূর্ত আগে একটি দাসী এসে নিঃসাড়ে জানিয়ে গিয়েছিল, বাদশাহ ওয়াসফান আপনাকে ডেকেছেন এখনই। এই এখনই শব্দটার মধ্যে অর্ষা যেন একটা চাপা তারা, একটা দম বন্ধ করা আদেশের গন্ধ পায়। সে জানে ওয়াসফান কখনোই তুচ্ছ কারণে কাউকে ডাকে না, কিন্তু
তার ক্ষেত্রে সব কিছুই ব্যতিক্রম, তুচ্ছতাকে মর্মাহ্য করে তোলাই তো সেই পুরুষটির অদ্ভুত খেলা। তার মন যেন সদা প্রস্তুত কাউকে অপমান করতে, কারো চোখে অযাচিত ভয় ঢুকিয়ে দিতে, কিংবা নিঃশব্দে কাছে টেনে নিয়ে নিজের অন্ধকারে ডুবিয়ে দিতে। অর্ষার মনে পড়ে গেল কিছু পুরনো দৃশ্য, ওয়াসফানের চঞ্চল চোখ, দুঃসহ স্পর্শ, বেপরোয়া বাক্য, আর কখনো কখনো অযাচিত কোমলতা, যা আরও বিভ্রান্তিকর। সে জানে না আজ কি অপেক্ষা করছে, নতুন কোনো আদেশ নাকি নিঃশব্দ কোনো দাহ। হয়তো আজও তাকে কোনো দৃষ্টিপূর্ব পরিকল্পনার মোহজালে ফেলে দেবে এই বাদশা নামক লোক। হাঁটতে হাঁটতে সে একবার থেমে যায় এক জানালার পাশে। বাইরে চাঁদের আলো ধুয়ে নিচ্ছে প্রাসাদের আঙ্গন। এক ফালি বাতাস তার কপালের চুলগুলো আলতোভাবে সরিয়ে দেয়, ঠিক যেমন করে কোনো সময় ওয়াসফানের আঙুলগুলো হঠাৎ ছুঁয়ে যায় তার মুখ। সে চোখ বন্ধ করে কিছু মুহূর্তের জন্য নিঃশ্বাস নেয়, বুকের ভেতরে জমে থাকা ভয়টা একটু প্রশমিত করার আশায়। তারপর আবার ধীরে ধীরে পা বাড়ায় ঠিক ওয়াসফানের কক্ষের দিকে। প্রতিটি পা যেন অনিশ্চয়তার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এভাবেই করিডোর পেরিয়ে অন্ধকার আর নীরবতার মাঝখানে এক তরুণী এগিয়ে চলে সেই পুরুষের দিকে, যার ডাক সবসময় একটি ধাঁধা, একটি ভয়, আর কখনো কখনো একটি অদ্ভুত আকর্ষণ। অর্ষা থমকে দাঁড়িয়ে আছে দরজার সামনেই, চোখের পলকে কয়েকবার নিঃশ্বাস ফেলে নিজেকে স্থির করার চেষ্টা করে। তার বুকের ধুকপুকানি যেন চারপাশে শুনতে পাচ্ছে কেউ। নক করবে কি করবে না সেই দ্বিধায় হাতটা একটু বাড়ায়, আবার থেমে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই দরজার কপাট খোলে। একটা শক্তিশালী হাত অর্ষার কবজি চেপে ধরে তাকে টেনে নিয়ে যায় ঘরের ভেতর। আপনি? অর্ষা চমকে ওঠে, চোখ বড় হয়ে যায়, বিস্ময়ে ঠোঁট কাঁপে তার। ওয়াসফান কোনো কথা না বলেই দরজাটা পিছন থেকে বন্ধ করে দেয়। ঘরের আলো নরম, কিন্তু তার চোখের দৃষ্টিতে তীব্রতা। এইভাবে টানলেন কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অর্ষা গলা কাঁপিয়ে বলে ওঠে। ওয়াসফান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে যেন আগুন, ঠোঁটে এক ধরনের জেদ। তুমি দরজার সামনে দাঁড়িয়েছিলে কেন কতক্ষণ ধরে? আমি ডাকছিলাম, তবু তুমি আসো না কেন অর্ষা? আমি না তোমার স্বামী? আমাকে এভাবে অবহেলা করো কেন? আমি আমি ভাবছিলাম আপনার মন ভালো নেই হয়তো। দরজায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু আপনি তো ডাকেনও এমনভাবে যেন আমি দাসী। আর সত্যি দাসী, পার্সোনাল দাসী, এটাই তো সবাই জানে। ওয়াসফান এক ধাক্কায় তার খুব কাছে এসে দাঁড়ায়। সবাই জানে, শুধু কিছুদিনের জন্য তুমি দাসী না, তুমি আমার স্ত্রী। আর খুব জলদি এটা সবাই জানবে। তোমার মনে কি চলে সেটা জানি না, তবে এটুকু জানি তুমি আমার আর আমার স্ত্রীকে আমাকে বারবার ডেকে আনতে হবে। এটা আমি সহ্য করতে পারি না। তুমি নিজে থেকে এলে না কেন? অর্ষা চোখ নামিয়ে ফেলে, একদিকে ভয় অন্যদিকে ক্ষোভ। তার ঠোঁট দুটো কাঁপে। এরপর বলে, আপনার যেটা মনে চাই সেটাই বলেন আপনি। কখনো ভালোবেসে ডাকেন না, কখনো বলেছেন ভালোবাসেন আপনি আমার? বলেননি কখনো। আর সবসময় রাগ দেখান, অপমান করেন। তাহলে কেন আসবো আমি? ওয়াসফান হঠাৎ হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে বলে, তোমার এই ঠোঁট যখন জবাব দেয় আমার সহ্য হয় না। একদিন এই ঠোঁট শুধু আমার নামে কাঁপবে, বুঝলে? অর্ষা এক ধাক্কায় পেছনে সরে যায়। আপনার এসব কথা শুনতে আমার ভালো লাগে না। আপনি শুধু নিজের ইচ্ছা বোঝেন, কারো অনুভব বোঝেন না। ওয়াসফান এবার থেমে যায় কিছুক্ষণ, চোখ সরিয়ে জানালার দিকে তাকায়। তোমার অনুভব জানার ইচ্ছা আমারও আছে, কিন্তু তুমি কি কখনো আমার ভেতরের আগুনটা দেখেছো? অর্ষা মনে মনে বলে, দেখেছি, সেই আগুনেই তো আমার মন পুড়ে ছাই হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু মুখ ফুটে তা বলে না। ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা, কেবল দুইটা শ্বাসের শব্দ, একটা দ্রুত একটা ভারী। এরপর অর্ষা বলে, আমি যাই এবার। বলে অর্ষা পেছন ফিরে দরজার দিকে পা বাড়াতেই হঠাৎ একটা শক্ত হাত তার কনুই ধরে টেনে ধরে রাখলো। থমকে দাঁড়াই সে। কোথায় যাচ্ছেন মানবকন্যা? ওয়াসফানের কণ্ঠে ছিল ধীর অথচ গভীর এক ব্যঙ্গ। অর্ষা চোখ নামিয়ে নিলেও হাত ছাড়ানোর চেষ্টা করে। ছাড়ুন আমাকে, আমি যেতে চাই। আপনার ডাকে এসেছিলাম, এখন আবার চলে যাচ্ছি। শান্ত অথচ কাঁপা কাঁপা স্বরে বলল সে। কিন্তু ওয়াসফান হাত ছাড়ল না, বরং ধীরে ধীরে তাকে নিজের দিকে ঘোরালো। এত অভিমান কিসের বলো তো? কেন পালাতে থাকো আমার কাছ থেকে? আমি কি শত্রু, নাকি এমন কিছু করেছি যা এক রাজা তার রানীর সঙ্গে করে না? তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। অর্ষা নীরবে দাঁড়িয়ে রইল, কিছু না বলে, শুধু তার চোখের দৃষ্টি এড়িয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছিল। ওয়াসফান এগিয়ে এসে এক ধাক্কায় অর্ষাকে নিজের কোলে বসিয়ে নিল।
অর্ষা হতভম্ব হয়ে উঠে পড়তে চাইলে সে শক্তভাবে ধরে রাখলো তাকে। আপনাকে তো আমার কাছেই থাকতে হবে সারা জীবনের জন্য। আমি ভালোবাসি না বাসি তাতে আপনার কিছু আসে যায় না। আপনি থাকবেন এই ভয়ঙ্কর বাদশার বুকেই, এটাই আপনার নিয়তি। তার কণ্ঠে ছিল নিঃসঙ্গতা, ছিল অধিকারবোধ, আর ছিল এক ধরনের উন্মাদনা। অনেক অভিযোগ করেছো, অনেক অভিমানও করেছো। ওয়াসফান বলল ধীরে ধীরে, চোখ নামিয়ে অর্ষার ঠোঁটের কাছে। এবার একটু আদর করো তো তোমার স্বামীকে। তারপর বিনা অনুমতিতে সে মুখ নামিয়ে আনলো অর্ষার গালের কাছে। অর্ষা চোখ বড় বড় করে তাকালেও কিছু বলতে পারল না। ওয়াসফান অর্ষার গালে চুমু খেলো। সব জানো, শুধু এটা জানো না, আমি পাগলের মতো তোমাকে চেয়েছি মানবকন্যা। সে ফিসফিস করে বলল, কপালের কাছে ঠোঁট ছুঁয়ে। তার কণ্ঠ, তার স্পর্শ, তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা অর্ষাকে এক মুহূর্তের জন্য নিঃশ্বাসহীন করে দিল। সে বুঝতে পারছিল না এটা ভালোবাসা না এক ধরনের বন্দিত্ব। এরপর ওয়াসফান তার গালে ঠোঁট রেখে বলল, তুমি পালাতে পারো না রানী, কারণ তুমিই আমার, আর আমি তোমার অন্ধকার নিয়তি। ওয়াসফান ধীরে ধীরে অর্ষার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, তোমার ওই দুটো এত ছোট কেন লিটিল মনস্টার? তোমার সব কিছু তোমার মতোই এত লিটিল লিটিল। তবে আমার ছোঁয়া পেলে আর কিছু ছোট থাকবে না। ইফ আই টাচ ইট, ইট উইল গ্রো বিগার। অর্ষা প্রথমে কিছুই বোঝে না, তার ঠোঁট কেঁপে ওঠে, চেহারায় একরাশ বিভ্রান্তি। কি বলছেন আপনি? মুখে সে কিছু বলার আগেই হঠাৎ বুঝতে পারে ওয়াসফানের দৃষ্টি তার বুকের উপর আটকে আছে। চোখ মুখ মুহূর্তেই লাল হয়ে ওঠে অর্ষার, তার মনটা ছটফট করে ওঠে লজ্জায়, কিন্তু একই সঙ্গে একরকম অচেনা শিহরণে। সে কোল থেকে উঠে দ্রুত বেরিয়ে যেতে চায়, কিন্তু হঠাৎই ওয়াসফানের বাহু দুটো তার কোমরের নিচ দিয়ে গলে আসে, পেটের কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। এভাবে পালিয়ে যেও না আমার লিটল মনস্টার। তার গলার স্বরে ছিল ভয়, অধিকার আর গভীর আকর্ষণের মিশেল। অর্ষা থমকে যায়, পুরো মুখটা আগুনের মতো জ্বলছে লজ্জায়, কিন্তু হাত পা যেন অসাড় হয়ে গেছে। সে পালিয়ে যেতে পারে না, শুধু শুনতে পায় নিজের বুকের ভেতর হৃদস্পন্দনের আওয়াজ, অস্বস্তিকর তবু অদ্ভুতভাবে চেনা। ওয়াসফান এবার ধীরে ধীরে হাত দুটো অর্ষার জামার নিচ দিয়ে ঢুকিয়ে দেয়। তার আঙুলগুলো থেমে যায় অর্ষার উন্মুক্ত পেটে। হালকা ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে অর্ষার শরীর। সে যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। ওয়াসফানের কান বরাবর মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে, কি হলো, এভাবে কাঁপছো কেন লিটল মনস্টার? আমি তো এখনো কিছু করিনি, তুমি চাইলে। ওর কথাটা শেষ হওয়ার আগে অর্ষা তীব্র লজ্জা আর অস্বস্তিতে ঘুরে দাঁড়ায়, দু হাতে ওয়াসফানের ঠোঁট চেপে ধরে। প্লিজ, আর কিছু বলবেন না প্লিজ। ওয়াসফান একটু থেমে তার চোখে চোখ রাখে। তার চোখে ছিল দুষ্টুমি, তীব্র আকর্ষণ আর অদ্ভুত রকম কোমলতা। সে হেসে বলে, ঠিক আছে বলবো না, তবে একটা শর্ত আছে। তুমি যদি নিজের ইচ্ছায় আবার আমার কোলে এসে বসো, আমার মাথাটা নিজের বুকে টেনে জড়িয়ে ধরো, তাহলে আমি কথা দিচ্ছি একদম চুপ থাকবো, ভালো বাচ্চার মতো একটা শব্দও করব না। এই বলেই সে আবার নিজের আঙুলগুলো ধীরে ধীরে অর্ষার পেটে স্লাইড করতে থাকে, শুধু ত্বক ছুঁয়ে ছুঁয়ে হালকা ছোঁয়ার এক আবেশ তৈরি করে। অর্ষা বুঝে যায় সে কিছু না করলে ওয়াসফান যা ইচ্ছে তাই করবে। তবে আশ্চর্যের ব্যাপার, সে বুঝতে পারে এমনটা করতে সে একদমই অস্বস্তিতে নেই, বরং তার বুকের মধ্যে যেন একরকম শান্তি খেলা করছে। সে ধীরে ধীরে ঘুরে ওয়াসফানের দিকে ফিরে আসে, তার দিকে তাকে কিছু না বলেই আবার কোলে বসে পড়ে। দুই পা দুই দিকে দিয়ে ওয়াসফানের পায়ের উপর ভালো করে বসে, দু হাত জড়িয়ে ওয়াসফানকে নিজের বুকে টেনে নেয় আর চুপচাপ জড়িয়ে ধরে। ওয়াসফান সত্যি সত্যি চুপ হয়ে যায়। সে শুধু চোখ বন্ধ করে অনুভব করে অর্ষার বুকের ভিতর কেমন এক নরম উষ্ণ আশ্রয় আসে, যা হয়তো তার বাকি জীবনেও সে আর কোথাও পাবে না। অর্ষা এখনো ওয়াসফানের কোলে বসে আছে, তার বুকের গভীরে অদ্ভুত এক শান্তি যেন আশ্রয় পেয়েছে। কিন্তু সেই প্রশান্তির মাঝেই হঠাৎ মনে পড়ে ক্যালিয়ন। তার চোখের সামনে ভেসে ওঠে সেই রহস্যময় চোখ, শক্ত বুক, তার কথা, আর ওয়াসফানের সাথে তার ভয়ানক সংঘর্ষ। সে নিচু গলায় বলে ফেলে, আপনার সাথে ক্যালিয়নের এমন ঝামেলা কেন? ও আপনাকে চেনে, আপনি ওকে? কথাটুকু শেষ হতে না হতেই যেন বজ্রপাত, ওয়াসফান হঠাৎ করে অর্ষাকে নিজের কোল থেকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয় পাশের সোফায়। অর্ষা ধপাস করে পড়ে যায়, কিছু বোঝার আগেই ওয়াসফান ঝাঁপিয়ে পড়ে তার উপরে, চোয়াল শক্ত করে ধরে, এত জোরে যেন মুহূর্তেই ভেঙে দেবে। চোখ জ্বলছে না, সেটাকে চোখ বলা যায় না, এটা যেন রক্তলাল আগুন। চোখ দিয়ে তাকানো নয়, যেন গিলে খাওয়ার জন্য তাকাচ্ছে।
কার নাম মুখে এনেছিস তুই আবার? ওর গলায় বিষ, আগুন আর উন্মত্ততা। তোরে কতবার বলছি ওই জানোয়ারটার নাম আমি তোর মুখে শুনতে চাই না। শুধু মুখে না, তোর মনে, তোর মস্তিষ্কেও ওর কোনো অস্তিত্ব থাকতে পারবে না। তুই কি ওকে ভালোবাসতি বল? দম বন্ধ হয়ে আসা গলায় ফিসফিস করে কাঁপতে কাঁপতে বলে, না, না, আমি ওকে কখনো ভালোবাসিনি, শুধু একটু পছন্দ। কথা শেষ করার আগেই ওয়াসমান তার ঠোঁট আঁকড়ে ধরে, ভীষণ রকম তীব্রতায় চেপে ধরে তার ঠোঁট। এক মুহূর্তের জন্য চারপাশ থেমে যায়, তারপর হঠাৎ ছেড়ে দিয়ে আবার জিজ্ঞেস করে, কি করতি তুই ওর সাথে বল? অর্ষা আবার ফিসফিস করে, চোখ ভিজে ওঠে, না ওর না সব কথাটুকুই মুখে আসতে না আসতেই ওয়াসফান আরও হিংস্র হয়ে ওঠে। এবার সে অর্ষার গলায় ঠোঁট রাখে এবং রূঢ়ভাবে কামড়ে ধরে। অর্ষা কেঁপে ওঠে, ভয়, লজ্জার অজানা এক অনুভূতিতে সে জমে যায়। ওয়াসমান কিছুক্ষণ পর থেমে যায়, তার চোখের পাগলামি একটু প্রশমিত। সে নিচু গলায় ফিসফিস করে বলে, এবার বল কি করতি? অর্ষা এবার কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে মাথা দুপাশে নাড়ে। না, সে কিছু বলতে চায় না। ওয়াসমান এবার একটু নিচু হয়ে ওর কানে ফিসফিস করে, ঠোঁটে হিংস্র এক বাঁকা হাসি, দ্যাটস মাই গার্ল। তার গলায় গর্ব, দানবীয় মালিকানা আর অদ্ভুত রকম ভালোবাসা মিশে আছে। ওয়াসফানের রুম থেকে বেরিয়ে অর্ষা নিজের কক্ষে যাওয়ার জন্য করিডোর ধরে এগোতে থাকে। শরীরটায় ক্লান্তি, মুখে লজ্জা আর চোখে এক ধরনের থমকে থাকা নীরবতা। পা টেনে টেনে এগিয়ে যেতে গিয়েই হঠাৎ তার সামনে হুট করে এসে দাঁড়ায় কেউ একজন। তীক্ষ্ণ ভঙ্গিতে দম বন্ধ করে দেওয়া এক উপস্থিতি। অর্ষা থমকে দাঁড়ায়, কিছুটা ঘাবড়ে যায়। চোখ তুলে তাকাতেই চিনে ফেলে মুখটা। জাইম। অনেকদিন পর যুদ্ধ শেষ করে অবশেষে ফিরে এসেছে সে। সেই চেনা মুখ, কিন্তু এবার যেন আরো দৃঢ়, আরো কঠিন। চোখের গভীরে যুদ্ধের ছাপ। জাইমকে দেখে অর্ষার মুখে ফুটে ওঠে একরাশ নরম হাসি। চোখে আনন্দ, বিস্ময় আর এক ধরনের স্বস্তি। জাইম, তুমি ফিরে এসেছো। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। জাইমের চোখে ছিল না কোনো উষ্ণতা। তার কণ্ঠে উঠে আসে কর্কশ এক প্রশ্ন, কঠিন, যেন ভেতর থেকে রাগে ফুটছে সে। তুমি না এখান থেকে চলে গিয়েছিলে, তবে কেন আবার এখানে ফিরলে? কি মতলব তোমার অর্ষা? কেন আবার এসেছো এই বাড়িতে? অর্ষা কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যায়, হাসিটা এক ঝলকে মিলিয়ে যায় তার মুখ থেকে। তার চোখে বিস্ময়, ঠোঁট কেঁপে ওঠে। অর্ষা এবার কিছুটা রূঢ় ভঙ্গিতে জাইমের কথার উত্তর দেয়, আমি নিজে থেকে এখানে আসিনি জাইম, তোমার দাভাই আমাকে এখানে তুলে নিয়ে এসেছে। তুমি তাকে যে জিজ্ঞেস করো সে আমাকে এখানে কেন তুলে এনেছে, আর কী কারণে, কি মতলব তার। তোমার প্রশ্নের উত্তর সেই তোমাকে ভালোভাবে দিতে পারবে। কারণ আমি এখানে তার ইচ্ছেতে এসেছি, নিজের ইচ্ছেতে না। জাইম চোখ কুঁচকে তাকায়। ওয়েট, তুমি তার রুম থেকে বের হলে কেন? তুমি তার রুমে কি করছিলে? অর্ষা বিরক্ত কণ্ঠে বলে, আমি নিজে থেকে তোমার দার রুমে যাইনি, সে আমাকে ডেকে নিয়ে গিয়েছে তার কাজ করানোর জন্য। জাইম এবার ক্ষোভ চেপে রাখতে পারে না, কণ্ঠ কিছুটা কাঁপে। সবসময় ডাকলেই কি যেতে হয়? তোমার নিজের কি কোনো সেলফ রেসপেক্ট নেই? সে দিনরাত যখন ইচ্ছে তোমাকে ডাকে, তোমাকে তখনই দৌড়ে যেতে হয়। ভুলে যেও না, সে একজন জিন হলেও সে কিন্তু পুরুষ, তাই যে কোনো সময় তার যা ইচ্ছা তোমার সাথে সেটা করতে পারে। অর্ষার চোখে এবার স্পষ্ট বিদ্রূপ আর রাগ। ইফ ইউর কাইন্ডলি ইনফরমেশন, সে আমাকে এখানে এজন্যই রেখেছে, সো এটা আমাকে না বলে তোমার দাকে যেয়ে বলো। শুধু শুধু আমার দিকে আঙুল তুলছো কেন? সে কেন একটা মেয়েকে দিনরাত 24 ঘন্টা খাটায়, সেটা তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমার কাছে কেন এসেছো? তোমার প্রশ্নের উত্তর সেই দেবে তোমাকে, খুব ভালো করে। জাইম এবার চোখ ঠান্ডা করে সংকুচিত করে বলে, দায়ের দাসীরূপে আছো তুমি, তাই তোমাকে ওই পর্যন্তই যেন থাকতে দেখি। ডোন্ট ক্রস ইয়োর লিমিট, নয়তো খুব খারাপ হবে। আর খারাপটা ঠিক কী হবে তা এখন বুঝতে পারবে না তুমি। হুমকির মতো ঠান্ডা স্বরে কথাগুলো বলে জাইম অর্ষার দিকে একটা শেষ দৃষ্টিতে তাকিয়ে ঘুরে যায়। তার পায়ের আওয়াজ করিডোর জুড়ে প্রতিধ্বনি তোলে, ঠান্ডা, বিষাক্ত, রাগে ঝলসানো। অর্ষাও এবার ধীরু পায়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। মনে একরাশ অস্থিরতা। কেন এমন ব্যবহার করলো জাইম? আগে তো সে এমন ছিল না, বন্ধুর মতো ছিল, হাস্যোজ্জ্বল, আপন। আজ হঠাৎ এতটা রূঢ়, যেন অপরিচিত এক মানুষ। হঠাৎ কি এমন ঘটলো? এটা কি শুধু তার দায়ের প্রতি অতিরিক্ত পজিটিভনেস, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর কারণ যা সে এখনো বুঝতে পারছে না? ভাবনার ভারে ভারাক্রান্ত অর্ষা নিঃশব্দে নিজের ঘরে ঢুকে পড়ে। দরজাটা বন্ধ হওয়ার শব্দ যেন পুরো দিনের ক্লান্তির সমাপ্তি টানে।
নিশুতি রাতের নিস্তব্ধতা ভেদ করে হঠাৎই অর্ষার নিঃশ্বাস কেমন যেন ভারী হয়ে ওঠে। স্বপ্ন আর বাস্তবতার মাঝে দোলাচলে ঘুমন্ত চোখ দুটো ধীরে ধীরে খুলে যায় তার। বুকের ওপর অদ্ভুত এক চাপ, যেন কেউ একটানা ওর বুক জুড়ে শুয়ে আছে। চোখ দুটো পুরো খুলতেই থমকে যায় সে। ওর বুকের ওপর মাথা রেখে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আছে ওয়াসফান। ঘন চুলের লটগুলো বিছানায় ছড়িয়ে, গভীর শ্বাস প্রশ্বাসে তার শরীর নড়ছে ধীরে ধীরে। অর্ষার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, ধুকপুক করে ওঠে বুকের ভেতর। কয়েক মুহূর্ত নিস্পন্দ হয়ে থাকে সে। এরপর হঠাৎ এক ঝটকায় উঠে বসে পড়ে। এই, আপনি এখানে কি করছেন এত রাতে? নিজের রুমে না রেখে আমার রুমে কেন এসেছেন? কণ্ঠস্বর কাঁপছে, বিস্ময়, আতঙ্ক আর অস্পষ্ট এক দ্বিধা একসাথে জড়িয়ে আছে সেখানে। ওয়াসফান ধীরে ধীরে চোখ মেলে, চোখ দুটো এখনো ঘুমে ঝাপসা, কিন্তু তাতে সে গভীরতা, তাতে ঠান্ডা হয়ে যায় অর্ষার শরীর। ওয়াসফান শান্ত কণ্ঠে, কিন্তু তার চোখের তীব্রতা কাটার মতো ধারালো, উত্তর দিল, আমি আমার বইয়ের রুমে আছি। তুমি কে বলার আমি কোথায় থাকবো? আমার ঘুম আসছে না, আর তোমার শরীরের ঘ্রাণ ছাড়া আমার ঘুম আসে না। এখন তোমার ঘ্রাণ নিয়ে ঘুমাবো। এরপর ঠোঁট আরেকটু ঝুঁকে এলো অর্ষার কানের কাছে, নিচু গলায় ফিসফিস করে বলল, চুপচাপ ঘুমাও, আল্লাহর কসম আমি কিন্তু এখন যদি অন্য কিছু করা শুরু করি তাহলে তুমি পালানোরও সুযোগ পাবে না। অর্ষের বুকের ভেতর হৃৎপিণ্ড যেন লাফিয়ে লাফিয়ে উঠে আসছে, গলা অবরুদ্ধ হয়ে এসেছে ভয়ে। কিন্তু সে চিৎকার করতেও সাহস পাচ্ছে না। এই মুহূর্তে ওর সামনে যে মানুষটা, সে একটু স্বাভাবিক নয়। তাকে রোখার শক্তি অর্ষার নেই, তাই নিঃশব্দে নিঃসাড়ে শুয়ে থাকে সে। চোখ বন্ধ করে নিঃশ্বাস চেপে রাখে, যেন তার অস্তিত্ব টের না পায় ওয়াসফান। ওয়াসফান আবার ধীরে ধীরে মাথা রেখে দেয় তার বুকের ওপর। গভীর ঘুম নয়, বরং গভীর এক অধিকার বোধে। অবাধ্যতার কোনো জায়গা নেই, পালাবার কোনো রাস্তা নেই। রাতটা যেন থমকে যায়, আর এই থমকে যাওয়া মুহূর্তেই কিছুক্ষণ পর অর্ষা টের পায় ধীরে ধীরে তার জামার ফিতে আলগা করছে ওয়াসফান। হঠাৎ সে কেঁপে ওঠে ভয় পেয়ে, তার হাত আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলে, কি করছেন আপনি? ওয়াসফান থেমে যায়, ঠান্ডা গলায় বলে, কিছু না, এখন কিছু করার মুডে নেই, তাই তুমি মুড অন করো না, তাহলে বাধ্য হব। তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই, বরং এক ধরনের শীতল দাবি। জামাটা সরাচ্ছি শুধু কারণ আমি তোমার শরীরের ঘ্রাণ খুঁজে পাচ্ছি না। জামার গন্ধে ঢাকা পড়েছো তুমি। আমি শুধু তোমার ঘ্রাণ চাই। বলেই সে পোশাকটি তুলে সেটার মধ্যে মুখ ডুবিয়ে নিয়ে নিজের মুখ ডুবিয়ে দেয় অর্ষার বুকে। কিছুক্ষণ চুপচাপ পড়ে থাকে, যেন গভীর নিঃশ্বাসে শুষে নিচ্ছে কোনো হারিয়ে যাওয়া অনুভূতি। নাকটা ঘষে দেয় কয়েকবার তার বুকে, তারপর মৃদু ফিসফিস করে বলে, এবার পাচ্ছি তোমার আসল গন্ধ, এটাই তো দরকার ছিল। অর্ষা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে, ভয়ে, লজ্জায় নাকি অন্য কিছুর টানে সে নিজেও জানে না। ওয়াসফান ধীরে ধীরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন শান্ত করতে চায় তাকে। ঘুমাও লিটিল মনস্টার, না হলে আমি নিজেকে আটকাতে পারবো না। অর্ষাও এবার চুপচাপ চোখ বন্ধ করে নেয়।